আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। কোনো বিরতি নেই, প্রতিদিনই ইসরায়েলে বড় পরিসরের রকেট হামলা চালাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। রাত বিরাতে বিপদ সংকেতের শব্দে হুড়োহুড়ি করে আশ্রয়কেন্দ্রে ছোটা ইহুদি বসতি স্থাপনকারীদের নিয়মিত কাজে পরিণত হয়েছে। সার্বক্ষণিক আতঙ্কে থাকা ইসরায়েলিরা সহায়তার জন্য আর্তনাদও করছেন। গাজায় বন্দী এক তরুণীর আর্তনাদের ভিডিও সেই আতঙ্ককে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে ইসরায়েলি সেনা দল ভর্তি একটি ভবন উড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ধ্বংস হয়েছে বহু ইসরায়েলি যুদ্ধযান। এদিকে ইসরায়েলে আবার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। হামলা পাল্টা হামলার মধ্যে নিবিড়ভাবে চলছে গাজার যুদ্ধবিরতির আলোচনাও। ইসরায়েলের আর্মি রেডিও শনিবার জানিয়েছে, গত ৯ দিন ধরে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে টানা রকেট হামলা চালাচ্ছে হামাস। দিনগুলোতে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। হামাস অবশ্য এই রকেটের সংখ্যা বহুগুণ বেশি বলে জানিয়েছে। ইসরায়েলি রেডিও তথ্য অনুযায়ী এর মধ্যে ১৪টি ছোড়া হয়েছে উপত্যকার উত্তরাঞ্চল থেকে, যেখানে জেনারেলস প্ল্যানের অধীনে মাসের পর মাস নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। রেডিওর খবরে বলা হয়, রকেট নিক্ষেপের পর শনিবার গাজার পাশে নেতিভ হা আসারা বসতিতে বিপদ সংকেত বাজানো হয়। আশ্রয় কেন্দ্রে যাবার জন্য হুড়োহুড়ি শুরু হয় ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে। অনেকে ভয়ে কান্না করেন এবং সহায়তার জন্য আত্মচিৎকার করেন। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, গাজা থেকে রকেট নিক্ষেপের কারণে টানা ৯ম দিনের মতো সাইরেনের শব্দে দক্ষিণ ইসরায়েলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস এবং আল আকসা মার্টার্স ব্রিগেডস সমন্বিতভাবে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বাংশে ইসরায়েলি সেনাদলের আশ্রয় নেওয়া একটি বাড়ি বোমা মেরে উড়িয়ে দিয়েছে। গ্রুপটির বিবৃতি এবং সর্বশেষ ভিডিওতে দেখা গেছে, তাদের হাতে আসা ইসরায়েলি সামরিক বাহিনীর 155mm হাউইটজার শেল সহ কয়েকটি এক্সপ্লোজিভ ডিভাইস অভিযানে ব্যবহার করা হয়। আল কুদস এবং আল আকসা দুই গ্রুপই এই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। এতে দেখা যায়, প্রতিরোধ যোদ্ধারা বাড়ির ভেতরে বোমাগুলো পুঁতে রাখছেন। একই সঙ্গে ইসরায়েলি সেনাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভবনে প্রবেশের সঙ্গে সঙ্গে ডিভাইসগুলোর বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এতে বহু সেনা হতাহত হয়েছেন বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো। আগের দিন হামাসের আল কাসাম ব্রিগেডস উত্তর গাজার জাবালিয়ায় বেশ কয়েকটি শক্তিশালী এক্সপ্লোজিভ ডিভাইসের মাধ্যমে 4টি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেন। জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে সাফাতাবি স্ট্রিটে শেওয়াজ ডিভাইসের মাধ্যমে আরও একটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করেন তারা। ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টার টার্গেট করেও রকেট হামলা চালান কাসামের যোদ্ধারা। বিশ্লেষকরা বলছেন, টানা ৯ দিন ধরে ইসরায়েলের রকেট হামলা, নিয়মিতভাবে ইসরায়েলি যুদ্ধযান ধ্বংস এবং ইসরায়েলি সেনাদের হতাহত হবার ঘটনায় প্রতীয়মান হচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ স্তরের অভিযানগুলোর মুখে ইসরায়েলের জেনারেলস প্ল্যান আলোর মুখ দেখছে না। তাছাড়া গাজার বিভিন্ন অংশে প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করা হয়েছে বলে যেই দাবি করে আসছে ইসরায়েলি বাহিনী, তার অসারতা প্রমাণিত হয়েছে। গাজায় বন্দী ইসরায়েলি লিডি আল বাগের একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেডস। ভিডিওতে তিনি বন্দী মুক্তি নিশ্চিত করতে ব্যর্থতার জন্য ইসরায়েলি সরকারের কঠোর সমালোচনা করেছেন। গাজায় তার যন্ত্রণার কথা জানিয়েছেন এবং চলমান বোমা বর্ষণ এবং সামরিক অভিযানের নিন্দা জানিয়ে তার মুক্তির আহ্বান জানিয়েছেন। ১৯ বছর বয়সী এই বন্দী বলেন, আমি গাজায় ৪৫০ দিনেরও বেশি সময় ধরে বন্দী। পুরো জীবন আমার সামনে, তবুও এখানেই সব থেমে গেছে। পুরো বিশ্ব নতুন বছর উদযাপন করছে, আর আমাদের জন্য একাকিত্বে ভরা একটি অন্ধকার বছরের শুরু হলো। কারণ আমাদের সরকার এবং সেনাবাহিনীর কাছে আমাদের মুক্তির বিষয়টি তেমন জরুরি নয়। এমনকি বিশ্ব আমাদের ভুলতে শুরু করেছে, আমাদের কষ্টের কথা আর ভাবছে না। পরিবারের উদ্দেশ্যে আলবাগ বলেন, মা, বাবা, রনি, শাই, গাই, নীর তোমাদের অনেক বেশি মিস করছে। সাম্প্রতিক এক সামরিক অভিযানে গুরুতর আহত হওয়া এক কমরেডের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে বসবাস করছে। যদি সেনাবাহিনী প্রত্যাহার করা হয় অথবা সেনারা যদি আমাদের থেকে দূরে থাকেন, তবেই আমরা বাঁচতে পারি। নেতানিয়াহু সরকারকে তিনি প্রশ্ন করেন, যদি আপনাদের প্রিয়জন বন্দী হয়ে থাকতেন তাহলে কি যুদ্ধ এখনো চলতো? আপনারা কি আমাদের মেরে ফেলতে চান? ভিডিওতে দেখা যায়
আলবাগ হাতে মাথা রেখে কাঁদতে কাঁদতে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের উদ্দেশ্যে বলেন, আপনি আমার বাবাকে চেনেন, তার চোখের দিকে তাকিয়ে তাকে বলুন তিনি এবং আমার মা কখনো তার মেয়েকে জড়িয়ে ধরতে পারবেন না, পারবেন তাকে এই কথাটা বলতে। বার্তার শেষাংশে এই বন্দী বলেন, আমার যদি কিছু হয়ে যায় আপনারা আমার নাম মনে রাখবেন, আমার কবরে লিখে রাখবেন সরকার এবং সেনাবাহিনীর কারণেই আমার মৃত্যু হয়েছে, তারাই আমাকে হত্যা করেছে, তাদের হাতেই আমার রক্ত। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় হাইফার ওরত রাবিন বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে রোববার ভোরে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে তাদের মূর্খতার বিরুদ্ধে সতর্ক করে প্যালেস্টাইন 2 হাইপারসনিক মিসাইল এবং কামিকাজে ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন হুথিদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে প্রতিশ্রুত পবিত্র জিহাদের অংশ হিসেবে পরিচালিত এই হামলায় অভীষ্ট লক্ষ্য অর্জিত হয়েছে বলে জানান তিনি। সারি জানান, গাজা ও ইয়েমেনের জনগণের বিরুদ্ধে হামলা চালানোর মতো মূর্খতা যতদিন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র প্রদর্শন করবে ততদিন ইয়েমেনের সাহসী জনগণ আরও তীব্রতার সঙ্গে এর জবাব দেবে। ইসরায়েলের বাইরে ইয়েমেনি মিসাইল প্রতিহত করা হয়েছে বলে দখলদার বাহিনী দাবি করলেও প্রেস টিভি জানিয়েছে ইসরায়েলের সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে ইসরায়েলের আকাশে ঢুকে পড়ে হুথিদের মিসাইল। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, হিজবুল্লাহর সামরিক শক্তির সঙ্গে পেরে না উঠেই গত মাসে ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আবেদন জানিয়েছিল। তিনি বলেন, লেবাননের ওপর ইসরায়েল নজিরবিহীন আগ্রাসন চালিয়েছিল এবং এই আগ্রাসনের মোকাবেলায় হিজবুল্লাহ দৃঢ় প্রত্যয় নিয়ে তেল আবিবের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ৫ম মৃত্যুবার্ষিকীকে শনিবার দেওয়া টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান বলেন, লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য ৬০ দিনের যে সময়সীমা নির্ধারিত হয়েছে তার মধ্যে হোক কিংবা পরে সংগঠন সঠিক মনে করলে তাদের যোদ্ধারা আবার দখলদারদের বিরুদ্ধে হামলা শুরু করবেন। হিজবুল্লাহর পূর্ণাঙ্গ সক্ষমতার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যুদ্ধে সংগঠনের কিছু ক্ষতি হলেও সংকল্পে অটুট রয়েছেন যোদ্ধারা, তাদের মনোবলে বিন্দুমাত্র চির ধরেনি। কাসেম সোলাইমানির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, কৌশলগত ও বুদ্ধিবৃত্তিক উভয় দিক থেকে তার নেতৃত্ব ছিল অনন্য। তিনি ছিলেন প্রতিরোধ ফ্রন্টের প্রধান কমান্ডার, যিনি পশ্চিম এশিয়া অঞ্চলে সব মার্কিন ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন। তিনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করার পরিকল্পনাকে বাস্তব রূপ দিয়েছিলেন। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের সঙ্গে পরোক্ষ মধ্যস্থতা শুরু করার কথা নিশ্চিত করেছে হামাস। সংগঠনটি জানিয়েছে, অবিলম্বে একটি চুক্তিতে উপনীত হওয়ার এই প্রচেষ্টায় তারা আন্তরিক। হামাসের পলিট ব্যুরোর সিনিয়র কর্মকর্তা ড বাসেম নাইম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, যেমনটা সবসময় হয়েছে এবারও তারা আন্তরিকতা এবং ইতিবাচকতা নিয়ে ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা এবং লক্ষ্যকে সামনে রেখে দ্রুততম সময়ের মধ্যে একটি চুক্তিতে পৌঁছার জন্য কাজ করছেন। দখলদারদের গণহত্যা থেকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে আগ্রাসন বন্ধের প্রতি সবচেয়ে গুরুত্ব দিচ্ছে তার সংগঠন। তিনি বলেন, চলমান আলোচনায় তারা একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে দখলদার বাহিনীর পূর্ণাঙ্গ প্রত্যাহারের বিশদ বিবরণ এবং বাস্তুচ্যুতদের নিজ নিজ ঘরবাড়িতে ফেরার দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেবেন। ড নাইম কাসেম জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এড়াতে অপরিচিত উৎস থেকে তথ্য প্রকাশ না করার জন্য মিডিয়ার প্রতি আহ্বান জানান। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদনের পর গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিনবেত এবং প্রতিরক্ষা বাহিনীর ওয়ার্কিং লেভেলের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য দোহা পৌঁছেছেন। সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি এসেছে বলেও জানিয়েছে ইসরায়েলের চ্যানেল 12। বিদায়বেলায় ইসরায়েলকে $8 বিলিয়ন সামরিক সহায়তা উপহার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অনানুষ্ঠানিকভাবে কংগ্রেসকে সেই তথ্য জানিয়েছে বাইডেন প্রশাসন।
1 বছর বা তারও বেশি সময় নিয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে নতুন এই প্যাকেজ ইসরায়েলকে সরবরাহ করা হবে। তবে হোয়াইট হাউস ছাড়ার আগেই যতটুকু সম্ভব এই সহায়তা প্যাকেজ ইসরায়েলে পৌঁছানোর চেষ্টা করবে বাইডেন প্রশাসন, এমনটাই বলা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে। 20 জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ করবেন। সেদিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। খবরে বলা হয়, নতুন প্যাকেজে থাকবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র AIM-120C8, AMRAAM, হেলফায়ার, AGM-144 ক্ষেপণাস্ত্র, 155 mm আর্টিলারি শেল, সাধারণ বোমাকে নির্ভুল লক্ষ্যমাত্রার বোমায় পরিণত করার জন্য বিশেষ কিট, ZEAM, 500 পাউন্ড বোমা, ড্রোন সহ বহু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। তবে এসব সহায়তা ইসরায়েলের হাতে পৌঁছানোর আগে বাইডেন প্রশাসনের এই চুক্তি পাশ হতে হবে কংগ্রেসে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করাই এই সহায়তার উদ্দেশ্য। গত বছরের অগাস্টেও ইসরায়েলকে $2000 কোটি সমরযান এবং অন্যান্য সরঞ্জাম দেওয়ার অনুমোদন হয় মার্কিন পার্লামেন্টে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে যুদ্ধ শুরুর পর থেকে নেতানিয়াহু প্রশাসনকে 50,000 টনের বেশি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়েছে বাইডেন প্রশাসন। আল জাজিরা জানিয়েছে, শনিবার গাজা উপত্যকা জুড়ে 30টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 70 জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে শিশু, চিকিৎসা কর্মী ও উদ্ধারকর্মীরাও রয়েছেন। তাছাড়া ভয়াবহ হামলা চালিয়ে গাজার আরেকটি হাসপাতাল অকেজো করে দিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল এখন আর কোনো রোগী বা আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দিতে সক্ষম নয়। আগের দিন উত্তরে গাজার বেইত লাহিয়া শহরে অবস্থিত হাসপাতালটি ঘিরে ফেলে দখলদার বাহিনী। এ সময় হাসপাতালে শত শত রোগী ও আহত ব্যক্তির সেবাদান চলছিল এবং সেখানে আশ্রয় নিয়েছিলেন আরও শত শত ছিন্নমূল মানুষ। কিন্তু ইসরায়েলি সেনারা তাদের সবাইকে হাসপাতাল থেকে অস্ত্রের মুখে বের করে দেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইহুদিবাদী সেনারা আর শিফা হাসপাতাল ধ্বংস করে দেবার পর উত্তর গাজায় যে 3টি বৃহৎ হাসপাতাল অবশিষ্ট ছিল, সেই কামাল আদওয়ান, বেইত হানুন ও ইন্দোনেশিয়ান হাসপাতাল এখন সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত অন্তত 45,658 জন ফিলিস্তিনি নিহত হন, যাদের 70% শিশু ও নারী। সিরিয়ায় আবার সূর্য উঠেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্ক সিরিয়ায় সরাসরি পা না রেখেই প্রতিবেশী দেশটিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। উত্তরাঞ্চলীয় ওর্দু প্রদেশে একে পার্টির কংগ্রেসে বক্তৃতা করতে গিয়ে সিরিয়ায় পট পরিবর্তনকে তুরস্কের আঞ্চলিক নীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, আমরা সরাসরি সিরিয়ায় পা রাখিনি, তবে আমরা দেশটির প্রতিটি ইস্যুতে ব্যাপকভাবে মনোযোগ দিয়ে সেগুলো মোকাবেলা করেছে এবং দেশটিকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছে। এখন সিরিয়ায় আবার সূর্য উঠছে। তিনি বলেন, সরাসরি পদক্ষেপের পরিবর্তে তুরস্কের বহুমুখী কৌশল ইতিবাচক ফলাফল বয়ে এনেছে। সিরিয়ার মার্কিন সমর্থিত কুর্দিপন্থী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দেওয়ার কয়েকদিন পর এই মন্তব্য করলেন এরদোয়ান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করেন তাহলে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।